জায়গাটা বলছি আমাদের আত্মসম্মান বোধের বোধহয় স্তরটা নেমে গেছে। যেমন আমার চিফ জাস্টিস, ওনার মতো তো লোক হয় না, খুব ভালো মানুষ। উনি একটা ওনার বোধহয় একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল, স্টেট থেকে দিয়েছে, এই প্রথম। ওখানে এসে ইমোশনে বলে দিলেন যে উনি ভারতবর্ষের এখনকার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। আর মুখ্যমন্ত্রী বলছেন উনি হবেন আইনমন্ত্রী। এই যে এখানে অন্য বিচারপতিরা বসে আছেন, বেশি না 8-10 জন, ভীষণ ক্রিটিসাইজ হচ্ছেন। এবং ওখানে বললেন আনন্দলোকে সবাই উঠে পড়ুন, জাতীয় সঙ্গীতের মতো উঠে পড়লো। আনন্দলোকে গানটা হবে, সুতরাং সবাই উঠে পড়ুন, বিচারপতিরা উঠে পড়লে। এই যে সেন্স অফ প্রপোর্শনটা আমাদের চলে যাচ্ছে, যার জন্য এত সব গন্ডগোল। আরেকটা জিনিস বলি যেটা আমার মনে হয়েছে ভীষণভাবে, 70, 71, 67, 68, দেখুন মারপিট বিধান, এই আমি বিমান বসও করেছেন, সুরজিৎ লাহিড়ির চেয়ার দখল, তখন ইউনিভার্সিটির ছিলেন, মানে উপাচার্য ছিলেন, তার চেয়ার দখল বিমান বসও করেছেন। কিন্তু একটা ব্যাপার ছিল এখনকার ছাত্রদের সঙ্গে, একটা পলিটিক্যাল ব্যাপার ছিল, পলিটিক্যাল পড়াশোনাটা ছিল। তখন চে গেভারার কথা শুনছি, তার আগে আমাদের আগের প্রজন্ম, তার আগে মাও সেদুংয়ের চীন জিতেছে, মানে বিপ্লবের জয় হয়েছে। 67-তে বামফ্রন্ট এসেছে। প্রথম আমরা ধাক্কা খেলাম 77 না 67 ওই যুক্তফ্রন্ট। আমরা প্রথম ধাক্কাটা খেলাম যখন নিক্সন আর মাও সেতুং এক জায়গায় গিয়ে বসলেন, এবং ভয়ানক ক্রিটিসিজম। এবং আমরা কিন্তু সেই সময়টা যে কমিউনিস্টদের হিট করতে হবে, আমায় মার্ক্সটা পড়তেই হবে, আমায় ক্যারু হান্ট পড়তেই হবে, দ্য গ্রেট টেরার, আমাকে এগুলো পড়তে হবে, রেড স্টার ওভার চায়না, এডগার স্নোর পড়তেই হবে, কারণ সিপিএম কমিউনিস্টদের আমায় হিট করতে হবে। ওরাও গান্ধীজিকে কিভাবে ক্রিটিসাইজ করবে, যত রকম পড়াশোনা করে ক্রিটিসাইজ করছে। এখন কিন্তু সেই ব্যাপারটা নেই, এখন খালি দাঁড়িয়ে বলতে হবে। ছিল যে অত্যন্ত গালাগাল করতে, মানে এমন স্মার্টি স্টোরিজ, কিন্তু তাতেও স্যার পলিটিক্যাল একটা পড়াশোনাটা ছিল। এখন যেটা হয়েছে তোমায় বলি, এখন যেটা হয়েছে সিম্পল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ হয়ে গেল, এ বললো বিমান বোস জিন্দাবাদ হয়ে গেল। তাও মানে সিপিএম এর এসএফআই এর মধ্যে একটু কম, যে কটা ছেলে আমি দেখেছি তাতে বেটার এলিমেন্ট 3-4 জনকে দেখেছি, তারা কিন্তু পড়াশোনা করা ছেলে। আমি কিন্তু এখনো তৃণমূলে একটু বলছি যে একটা সময়ে পাড়ার ক্লাবের একটি ব্যক্তিকে পুজো করা হয়েছে, এশিয়ার মুক্তি সূর্য বলা হয়েছে। না সেটা হয়েছে, আমি বলছি, কিন্তু তাতেও স্যার পড়াশোনাটা ছিল। আমি স্যার জাঁপল ছাত্রের নাম আমি একজন ছাত্রনেতা জানি, আমার অসীম চ্যাটার্জি ছিল আরেকটা টেলিভিশন চ্যানেলে, শোনেনি, এটা ভাবা যায় না যে যাব অ্যালবার্ট কামুর নাম যা শোনেনি। পড়াশোনা করতে হবে না, কিন্তু জানবে তো, কেউ শোনেনি। আমি আরেকটা পার্টে আছি, সেটা হচ্ছে ব্রাত্য বসু আজকে বলছেন যে এটা আমাদের, মানে এই অধ্যক্ষ নিগ্রহ ইত্যাদি, এটা আমাদের কোনোভাবেই সরকার বা পার্টি কারুরই বলুন মুখ্যমন্ত্রীর কোনো অনুমোদন নেই। সেখানে প্রশ্ন ওঠে, ধরুন দেবযানী দে, সেই অধ্যাপক জলের জগ ছুঁড়ে আরাবুল যাকে মেরেছে বলে অভিযোগ, তার বাবা বাড়িতে যিনি ভাড়া থাকেন সেই বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে দ্বন্দ্ব, এবং সেই ভদ্রলোক চলে গেলেন যার সঙ্গে মামলা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে। অত্যন্ত সিনিয়র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তাকে নিয়ে প্রেস কনফারেন্স করলেন, সেটা তো এই দেখাতেই যে দেবযানী দে কত খারাপ লোক, তার বিরুদ্ধে মামলা হতে পারে, তার বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়া থাকতে পারে। আমি বলছি যদি কোনো অনুমোদন না থাকে তাহলে কি করে রায়গঞ্জের ঘটনাটা ছোট ছোট ছেলে মেয়েদের ঘটনা হয়ে যায়? বলি আমি দুটো রিজিমকে একটু স্যার বলছি, দুটো রিজিমকে আমি একটু ডিফারেন্সিয়েট করছি। একটা হলো সিপিএম যেটা চালু করেছিল অ্যান্টি এডুকেশন, অনিল বিশ্বাসকে না জানলে তুমি যতই বিদ্বান, আমি সুরঞ্জন দাসকেও বলেছি খুব বিদ্বান, কিন্তু পলিটিক্যাল কানেকশন না থাকলে মুশকিল ছিল। অ্যান্টি এডুকেশন, অ্যান্টি সিস্টেম, যা সিস্টেম আছে ভেঙে দাও, স্কুলের দারোয়ানটাকে চেয়ারম্যান করে দাও, যে ঠিক করবে পিএইচডি প্রিন্সিপাল কি করবেন। অ্যান্টি এডুকেশন আর সমস্তটা হলো প্রো পলিটিক্স, এই তিনটে জিনিস ছিল। এবার যেটা এরা করেছে পাওয়ার উইদাউট এডুকেশন, এবং পাওয়ার উইদাউট এডুকেশন করতে গিয়ে কি করছে জানে না, শঙ্কুদেব কি বলছে না বলছে এটা চলে আসবে। এবং বললাম তো, তুমি যখনই প্লিজ করার চেষ্টা করবে একজনকে, যেটা সৌগতদা আজকে বলছেন খুব ভালো লাগছে, যেটাও ঘটনা, এরা কিন্তু প্লিজ করার চেষ্টা করেছে, খুশি করো একজন ব্যক্তি, অ্যান্ড হিজ যে আমাদের ওপরে আছে, এবং তাকে খুশি না করলে হবে না, পিছনে দাঁড়িয়ে থেকে মুখটা এগিয়ে দেওয়া হবে। আবার বলছে আত্মসম্মান বোধহীনতা, আত্মসম্মান বোধের ব্যাপারটা নেই। ফটো হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে মুখটা বাড়িয়ে দাও,
যে আমি আছি মানে পাওয়ারের সঙ্গে আছি, মমতা আমার সঙ্গে, মমতা আমায় চেনে, আমায় জানে। তো এটা পার্কুলেট করেছি নিচে লেভেল। এবার দেখো সিপিএমের আমলে যেটা হয়েছে, তুমি স্কুল ইলেকশনগুলো দেখো, ছেলের বাপেরা বোম মারছে, ছেলের বাপেরা লাঠি সোটা নিয়ে দৌড়চ্ছে, তা ছেলে তো বোম মারবেই, বাপ বোম মারলে ছেলেও বোম মারবে। দেয়ার ইজ নাথিং। আমি এই সিস্টেমটা কিন্তু লেফট ফ্রন্টের আমলে চালু করে দিয়ে গেছে। ওরা করেছে মানে ম্যাট্রিক পাস, এরা পোস্ট গ্রাজুয়েট পাস করিয়ে দিচ্ছে। আমি আরেকবার অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় আসবো এবং আরেকবার দেখাবো যে সৌগত রায় এই বিষয়টি কি বলেছিলেন, এবং পাশাপাশি সৌগত রায় সত্যাগ্রহ সরকার যদি ব্যবস্থা না নেয় অধ্যক্ষদের একেবারে সরাসরি পরামর্শ দিচ্ছেন সৌগত রায় যে সত্যাগ্রহের পথে যেতে, গান্ধীজির সেই পথ দেখাবো আপনাদের। একের পর এক কলেজে ছাত্র সংঘর্ষ, কলেজ বন্ধ, অধ্যক্ষকে হেনস্থা। সাম্প্রতিককালে এরকম নানা ঘটনায় বারবার উত্তপ্ত হয়েছে শিক্ষাঙ্গন, আক্রান্ত হয়েছে শিক্ষা, ছিছিতে সরব হয়েছে সব মহল। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রশ্নের মুখে পড়েছে সরকারের অবস্থান, কিন্তু প্রত্যাশিতভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়নি শাসক দলের কেউ। হয়তো সাহস জোগাড় করে উঠতে পারেননি, কিন্তু দেরিতে হলেও সরব হলেন শাসক দলেরই এক সাংসদ, পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়। সদ্য কেন্দ্রীয় মন্ত্রিত্ব ত্যাগ করা সৌগতবাবু উগরে দিলেন নিজের ক্ষোভ। কার্যত নিজের দলের সরকারকে কাঠগড়ায় তুলেই বললেন, অধ্যক্ষ নিগ্রহ লজ্জাজনক ঘটনা, এসব দেখলে অসুস্থ লাগে, মরে যেতে ইচ্ছে করে। আমি যখন কাগজে পড়ি যে সিটি কলেজে দুদল ছাত্র মারামারি করেছে আর অধ্যক্ষ কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, সুরেন্দ্রনাথ কলেজে আবার মারামারি হয়েছে, আবার কলেজ কিছুদিন বন্ধ হয়েছে, আমার অসুস্থ লাগে। আই ফিল সিক ইন দ্য পিট অফ মাই স্টমাক। যখন আমি পড়ি যে রামপুরহাট কলেজে অধ্যক্ষকে হেনস্থা করেছে আর রায়গঞ্জ কলেজে অধ্যক্ষের জামা কাপড় ধরে টানাটানি করেছে, সেটা টিভিতে দেখাচ্ছে, আমার অসুস্থ লাগে। আমার মনে হয় না বাঁচলেই ভালো হতো, এইসব চোখে দেখতে। সৌগত রায়ের এই মন্তব্যকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছেন ছাত্রদের হাতে নিগৃহীত অধ্যক্ষরা। সৌগতবাবুকে আমি 100% সমর্থন জানাই যে উনি যে বক্তব্য কথাবার্তাগুলো বলেছেন, যে আজকের যে পরিস্থিতি তাতে মানে অধ্যক্ষরা যারা বিভিন্ন কলেজে যারা লাঞ্ছিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, এবং তাদের পাশে যে আজকে যে মানে সৌগতবাবুর মতো লোক দাঁড়িয়েছেন, একজন মানে রাজনৈতিক নেতা, মানে এক্স মিনিস্টার, ওনাকে আমি 100% সমর্থন করি। ছাত্ররা অধ্যক্ষের গায়ে হাত দেয় তো নিন্দার কোনো ভাষা নেই, কারণ শিক্ষার একটা উচ্চ আঙিনায় যদি শিক্ষা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তিনি যদি অ্যাসাল্টেড হন, তাহলে তিনি কাজ করবেন কিভাবে? সবসময় যদি একটা ভয়ের পরিবেশ থাকে, ভীতির পরিবেশ থাকে, চাপ দিয়ে আদায় করে নেওয়ার ব্যাপার থাকে, তাহলে তিনি নিরপেক্ষভাবে কাজ করতেও পারবেন না। সৌগতবাবুকে প্রথমে ধন্যবাদ জানাই যে উনি দেরিতে হলেও উনি এটা বলেছেন, এটা জিনিসটা ফিল করেছেন। আমার তো মনে হয় যে কোনো সেন্সেবল মানুষ এটার প্রতিবাদ করবে। তবে শুধুমাত্র খেদোক্তি প্রকাশ করেই ক্ষান্ত হননি সৌগত রায়। সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে অধ্যক্ষদের সৌগতবাবুর দাওয়াই ছিল, বিচার না পেলে সত্যাগ্রহে বসুন। আপনাদের কাছে আমার বক্তব্য যে যদি মনে হয় কখন যে আপনারা অধ্যক্ষ নিগ্রহ হয়েছে এবং আপনারা ঠিকমতো বিচার পাচ্ছেন না, নিশ্চয়ই সরকারকে জানাবেন, সরকারের দেখার কর্তব্য, কিন্তু নিজেরা পিছিয়ে যাবেন না। সেই কলেজের সামনে গিয়ে দরকার হলে 10 জন অধ্যক্ষ আপনারা সত্যাগ্রহ করুন, বলুন যে একে মারা হলে আমাদের সবাইকে মারো, আমরা কখনো সহ্য করব। সেই সত্যাগ্রহ যা হাতিয়ার করে শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন এক বৃদ্ধ। সত্যাগ্রহ শব্দটি জনক সেই অর্থে বলা যেতে পারে মহাত্মা গান্ধীকেই। সত্যাগ্রহের অর্থ সত্যের শক্তি বা আত্মার শক্তি। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ভারতীয়দের স্বার্থ রক্ষার্থে এই সত্যাগ্রহকেই হাতিয়ার করেছিলেন গান্ধীজি। পরবর্তীকালে এই সত্যাগ্রহকে হাতিয়ার করেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মহাত্মা। 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন গান্ধীজি, যার জেরে টলে গিয়েছিল ইংরেজ শাসন।
অহিংসা ও সত্যাগ্রহের মধ্যে দিয়েই দেশকে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছিলেন মহাত্মা। পরবর্তীকালে নেলসন ম্যান্ডেলা ও মার্টিন লুথার কিং জুনিয়রকেও অনুপ্রাণিত করেছিল গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন। তাহলে কি এবার নিগ্রহের হাত থেকে রক্ষা পেতে এবং সুবিচার পেতে সেই সত্যাগ্রহ করতেই দেখা যাবে অধ্যক্ষদের? পরিস্থিতির ভয়াবহতা কি সেদিকেই এগোচ্ছে? শাসকদের কানে বার্তা পৌঁছে দিতে ফের কি ফিরে যেতে হবে গান্ধীগিরিতে? সৌগত রায়ের মন্তব্য উস্কে দিয়েছে এমনই বহু প্রশ্ন। এবিপি আনন্দ। সুনন্দবাবু, আপনার কাছে আসবো। বাম আমলে লোকাল কমিটি, জোনাল কমিটির নেতাদের কথায় অধ্যাপক অধ্যক্ষকে বহুবার উঠতে বসতে হয়েছে, সেটাই ছিল পরিচিত ছবি। এই তৃণমূল কংগ্রেসের আমলে আরাবুল ইসলামের মতো মানুষরা গভর্নিং বডির মাথায় আছেন। সত্যি কি পরিবর্তন হলো? কোনো পরিবর্তনই হয়নি, কোনো দিকে কোনো পরিবর্তন হয়নি। অটোক্রেসি দিয়ে কি ডেমোক্রেসি স্থাপন করা যায়, সেটাই আমার প্রশ্ন। আরও একটা কথা হচ্ছে যে এই রকমভাবে যদি চলতে থাকে, এই ধারাবাহিকতা 34 বছর ধরে বামফ্রন্ট যে কর্ম করে গেছে, সেই কর্মই যদি ধারাবাহিকতা রক্ষা করা হয়, তাহলে পরে কি হয়ে যাবে, আমাদের শিক্ষার অবস্থা কি দাঁড়াবে, সেটা তো কেউই বুঝতে পারছেন না। আমার বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, যিনি এখন সিএম, যার অভূতপূর্ব শক্তি আছে, সেই শক্তি বলে তিনি যে সমস্ত স্লোগানগুলো দিয়েছিলেন সেইগুলোকেই কার্যকর করুন না। একটা হচ্ছে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, আমরা ওরা নয় আমরা সবাই, বদলা নয় বদল চাই। এটাই আমার কাছে মনে হয়েছে যে এরা প্রকৃতই সবার সিএম হয়ে যেতে পারবেন, সবার চিফ মিনিস্টার হয়ে যেতে পারবেন। তা সেটা তো হচ্ছেন না, প্রত্যেকটি জায়গাতে ফেল করছেন কেন? সিপিএমকে তো নিরস্ত্র করার উপায় একটা হচ্ছে যে সিপিএমের রাস্তায় না হাঁটা। সেই রাস্তা দিয়েই হাঁটছেন কেন? সিপিএমকে যেন সিপিএমের অস্ত্রেই ধরাশায়ী করার চেষ্টা করা হচ্ছে। এটা কেন? এটা তো দরকার নেই। একেবারে সিপিএমকে বর্জন করে, সিপিএমের আশ্রিত পথ বর্জন করে তো তিনি করতে পারতেন। সেটা তো একেবারেই হচ্ছে না।